আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জামায়াত সহ 4 দলের অভিন্ন কর্মসূচি, আরও 2 দল ঘোষণা করবে কাল। জাতীয় পার্টি ভারতীয় আধিপত্যবাদী শক্তির প্রকাশ্য এজেন্ট, বললেন চরমোনাই পীর। ট্রাইব্যুনালে হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার বিবরণ দিলেন সম্পাদক মাহমুদুর রহমান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্য সম্পর্ক চায় বাংলাদেশ। জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত করবে, বলেছেন আমির খসরু। এবার বিস্তারিত। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও সে অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন দাবিতে অভিন্ন বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 4টি ইসলামী দল। কর্মসূচির মধ্যে রয়েছে 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ, 19 সেপ্টেম্বর সব মহানগরী বা বিভাগ এবং 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ। সোমবার দুপুরে আলাদা সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করে 3টি দল। এর আগের দিন রোববার একই কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ খেলাফত মজলিস। এছাড়া খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টি মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। পরবর্তীতে আরও কিছু দল আগামীতে এ ধরনের কর্মসূচিতে যুক্ত হতে পারে বলে সংশ্লিষ্টরা আভাস দিয়েছেন। সূত্রমতে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন পিআর পদ্ধতিতে পুরো নির্বাচন এবং বাকিরা উচ্চকক্ষে পিআর পদ্ধতির বাস্তবায়ন চায়। এছাড়া সব দলের অন্যান্য দাবি প্রায় অভিন্ন। সোমবার দুপুর 12:30টায় মগবাজারে আল ফালাহ মিলনায়তনে 5 দফা দাবিতে 3 দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দলটির দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ তাহের বলেন, সংবিধানে পিআর পদ্ধতি নেই মর্মে নির্বাচন কমিশনের বক্তব্য বিভ্রান্তিমূলক। তিনি বলেন, প্রতি 5 বছর পর পর নির্বাচন হবে বলে সংবিধানে লেখা আছে, কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা লেখা নেই। তাই প্রচলিত পদ্ধতিও যেমন লেখা নেই, তেমনি প্রস্তাবিত পিআর পদ্ধতিও লেখা নেই। এই দুটি প্রস্তাবের বিষয়ে আলোচনা করে ফয়সালা হওয়া উচিত। তা না করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একতরফাভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা অন্যায় হয়েছে। ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান ডাক্তার তাহের। এদিকে দুপুর 1টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে 5 দফা দাবিতে 3 দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এরপর দুপুর 2টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে 6 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের। এর আগে গত রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। অন্যদিকে খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টি আজ মঙ্গলবার আলাদা সংবাদ সম্মেলন করে একই ধরনের কর্মসূচি ঘোষণা করবে। খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি ও নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার গতকাল সোমবার এ তথ্য জানিয়েছেন। জাতীয় পার্টি ভারতীয় আধিপত্যবাদী শক্তির প্রকাশ্য এজেন্ট বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই। দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ফ্যাসিবাদের দোসরদের বিচার ও জাপা নিষিদ্ধের বিষয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, পতিত ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতায় জাতি বিষিয়েছিল বিগত 15 বছর। এই লজ্জাহীনেরা ফ্যাসিবাদের সব অপকর্মের পক্ষ নিয়েছে ও ফ্যাসিবাদকে বেপরোয়া হতে সহায়তা করেছে। এর মধ্যে জাতীয় পার্টির ব্যাপারে সবাই অবগত। তারা ফ্যাসিবাদের মন্ত্রিসভায় ছিল। জালিয়াতিপূর্ণ প্রতিটি জাতীয় নির্বাচনে
নির্বাচনে তারা অংশ নিয়ে অবৈধ নির্বাচনগুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। এই জাতীয় পার্টি অভ্যুত্থানের পরে আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এখন তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার পায়তারা করছে। দেশের একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। কারণ তারা কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, বরং তারা ভারতীয় আধিপত্যবাদী শক্তির প্রকাশ্য এজেন্ট। সরকারের পক্ষপাতমূলক আচরণে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হয়েছে দাবি করে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড ছাড়া নির্বাচন করা যায় না। আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনপ্রশাসনের আচরণ ও সন্ত্রাসের যে ভয়াবহতা আমরা লক্ষ্য করছি, তাতে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা আশ্বস্ত হতে পারছি না। এখানে মনে রাখতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড একটি মনস্তাত্ত্বিক বিষয়ও বটে। লন্ডন বৈঠক, এককভাবে নির্বাচনের তারিখ ঘোষণা ইত্যাদি বিষয়ে বর্তমান সরকার একটি রাজনৈতিক দলের প্রতি যে পক্ষপাত দেখাচ্ছেন, তাতে মাঠ প্রশাসন তাদের দিকে ঝুঁকে পড়াই স্বাভাবিক। আমরা বলবো, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে, জনপ্রশাসনকে সক্রিয় ও নিরপেক্ষ করতে হবে এবং সরকারকে কোনো দলের প্রতি পক্ষপাত দেখানো থেকে সরে আসতে হবে। এ সময় তিনি দলের পক্ষ থেকে 5 দফা দাবি উপস্থাপন করে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন। যুগপৎ আন্দোলনের দাবি ও কর্মসূচি সম্পর্কে সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। জুলাই গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। দীর্ঘ 4 ঘন্টার সাক্ষ্যে মাহমুদুর রহমান হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার নানা প্রেক্ষাপট ও বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, মহান জুলাই 2024 বিপ্লবে বাংলাদেশের ইতিহাসে নিকৃষ্টতম এক ফ্যাসিস্ট শাসকের পতন হয়েছে। এই ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল একটি ম্যাটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে। সেই প্ল্যানিংয়ে বাংলাদেশের রাজনীতিবিদদের সঙ্গে একটি বিদেশি শক্তিও জড়িত ছিল। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দ্য কোয়ালিশন ইয়ার্স বইয়ের উদ্ধৃতি দিয়ে জেনারেল মঈনের সহযোগিতায় 2008 সালে পাতানো নির্বাচনে হাসিনার ক্ষমতায় আরোহণের কথা তুলে ধরেন তিনি। বিডিআর হত্যাকাণ্ড, সেনাবাহিনীকে ডিমোরালাইজ করা, বিচার বিভাগকে দলীয়করণ, স্কাইপ কেলেঙ্কারির ঘটনা, শাপলা হত্যাকাণ্ড, 3টি ভুয়া জাতীয় নির্বাচন, আয়নাঘর সৃষ্টি ও গুম খুনের কালচার চালু, জঙ্গি নাটক সৃষ্টি এবং তার নিজের উপর নির্যাতনের কাহিনী ধারাবাহিকভাবে তুলে ধরেন মাহমুদুর রহমান। তিনি তার সাক্ষ্যে বিচার বিভাগ, আইনজীবী, পুলিশ, নির্বাচন কমিশন, রাজনৈতিক নেতৃত্ব, সেনাবাহিনী, 15 বছরে ডিজিএফআই প্রধান সহ অনেকের নাম উল্লেখ করে তাদের ফ্যাসিবাদী হাসিনার সহযোগী বলে মন্তব্য করেন তিনি। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং 24 জুলাই বিপ্লবের ঘটনাবলী ও এ নিয়ে জাতিসংঘ প্রতিবেদনের কথা তুলে ধরেন তিনি। আগামীকাল বাকি সাক্ষ্য প্রদান শেষে তিনি উভয় পক্ষের আইনজীবীদের জেরার জবাব দিবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও উন্নয়ন সহযোগিতা আরও গভীর করার জন্য বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকে তিনি একথা জানান। ইউএসটিআর এর সাম্প্রতিক সিদ্ধান্তের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যা ঘটেছে তাতে আমরা খুব খুশি। এটি আমাদের অর্থনীতির মূল চাবিকাঠি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি রপ্তানির পারস্পরিক শুল্কের হার 35% থেকে 20% নামিয়ে আনাকে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বর্ণনা করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতা হ্রাসের কৌশল এবং তুলা ও সয়াবিনের মতো মার্কিন কৃষি পণ্যের আমদানি সম্প্রসারণে বাংলাদেশের অভিপ্রায় নিয়ে আলোচনা করেন। আলোচনায় যুক্তরাষ্ট্র থেকে এলপিজি আমদানি, বেসামরিক বিমান ক্রয়, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকট সহ জ্বালানি সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত এবং আশা প্রকাশ করেন যে এটি আরও শুল্ক হ্রাসের পথ প্রশস্ত করবে এবং আরও টেকসই ও পারস্পরিক সুবিধাজনক বাণিজ্য অংশীদারিত্বে অবদান রাখবে। দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির উপর গুরুত্ব আরোপ করে বর্তমানে আলোচনাধীন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির খসড়া দ্রুত সইয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, আমাদের স্বার্থ যুক্তরাষ্ট্রের স্বার্থের কাছাকাছি। এটি এই প্রক্রিয়াটিকে আরও সহজ এবং আরও আশাব্যঞ্জক করে তোলে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 11 দফা শ্রম কর্ম পরিকল্পনার বিষয়ে বাংলাদেশের পদক্ষেপগুলো তুলে ধরেন এবং আন্তর্জাতিক শ্রমমান ও ন্যায্য অনুশীলন বজায় রাখার জন্য সরকারের কাজের উপর জোর দেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ ও রেয়াতি ঋণের প্রবাহ বৃদ্ধি প্রত্যাশা করে। অন্তর্বর্তী সরকার দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিবেশ উন্নত করবে বলে সফররত ইউএসটিআর দলকে আশ্বস্ত করে তিনি বলেন, আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে ব্যাংকে মার্কিন বিনিয়োগের দরজা আরও প্রশস্ত হবে। ব্রেন্ডন লিঞ্চ বাণিজ্য সংলাপের সময় বাংলাদেশের প্রতিপক্ষের গঠনমূলক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং দুই দেশের মধ্যে অংশীদারিত্ব জোরদারকে স্বাগত জানান। গত ফেব্রুয়ারিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার তার সঙ্গে বৈঠক এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একতরফাভাবে বাণিজ্য ব্যবধান কমানোর প্রস্তাব দেওয়ার পর বাংলাদেশ এই প্রক্রিয়া শুরু করায় প্রশংসা করেন তিনি। ব্রেন্ডন লিঞ্চ বলেন, এই প্রাথমিক শুরুটি মসৃণ আলোচনা এবং প্রতিক্রিয়ার ফলাফলের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রধান উপদেষ্টাকে তিনি বলেন, আপনি একটি কঠোর আলোচনাকারী দল পাঠিয়েছেন যারা খুব কার্যকরভাবে কাজ করেছেন। শুল্ক চুক্তি এবং ক্রয়ের প্রতিশ্রুতি সময়মতো বাস্তবায়নের গুরুত্বের উপর জোর দেন ব্রেন্ডন। এর আগে সোমবার বেলা 11:30টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে আয়োজিত ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, তরুণ ও যুবকরা দেশের মূল চালিকা শক্তি। তারা দেশের পক্ষে জেগে উঠলে কোনো শক্তি তাদের দমিয়ে রাখতে পারে না। এর প্রমাণ আমরা জুলাই গণ অভ্যুত্থানের সময় দেখেছি। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। তরুণরা তাদের মেধা, যোগ্যতা, সৃজনশীলতা ও কর্মমুখী কার্যক্রম এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। যার যে দাবি তা নির্বাচিত হয়ে পূরণ করার আহ্বান জানান তিনি। সোমবার রাজধানীর উত্তরার দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির 3 দিনব্যাপী শান্তি প্রশিক্ষণ প্রবক্তা কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনায় যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে। রাজপথের পর্ব শেষ হয়েছে, জনগণের মালিকানা ফেরানোর সময় এখন। অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের শঙ্কা থাকে বলেও উল্লেখ করেন তিনি। প্রতিবন্ধীদের সক্ষমতা বাড়ানো ও ক্ষমতায়নে বিএনপি কাজ করবে জানিয়ে বলেন, অন্য নাগরিকদের মতো প্রতিবন্ধীদের জন্য রাষ্ট্রের বিনিয়োগ করতে হবে। এ বিনিয়োগ হবে আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ। তিনি আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব হিসেবে নিজেদের করণীয় নির্ধারণ করছে বিএনপি। দান অনুদান নয়, নাগরিককে সক্ষম করাই লক্ষ্য। সেই লক্ষ্যে বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করে বলেও জানান দলটির সিনিয়র এই নেতা। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।